জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে শাহবাগে ছাত্রদলের সমাবেশে নেতাকর্মীদের ঢল। ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যে কোনো জাতীয় সমস্যায় ছাত্রদল বিশেষ ভূমিকা পালন করছে। দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল শিক্ষা ঐক্য প্রগতির যেই মূলনীতি, এই মূলনীতিতেই আমরা এগিয়ে যাব। শহীদ মিনারে এনসিপির জনসমাবেশে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবেন নাহিদ ইসলাম। ইসিতে জমা দেওয়া হলো নিবন্ধন আবেদনের নথি। গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ ও জেরা শেষ। খুনের রাজনীতি বন্ধে ট্রাইব্যুনালের সর্বোচ্চ শাস্তির আশা অ্যাটর্নি জেনারেলের। মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। ট্রাইব্যুনাল প্রমাণ করতে পারে যে ন্যায় বিচার নিরপেক্ষ, দৃঢ় এবং অনিবার্য। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। এই মুহূর্তে খায়রুল কবির খোকন বক্তব্য রাখছেন। আমরা একটু সরাসরি তার বক্তব্যে যেতে চাচ্ছি। দর্শক, আমরা শুনছিলাম খায়রুল কবির খোকন শাহবাগের যে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে সেখানে বক্তব্য রাখছিলেন। আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও এখানেই আছেন। আমরা একটু রবিনের মাধ্যমে জানবো সেখানকার কি অবস্থা। ইতোমধ্যেই তো নিশ্চয়ই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত আছেন ভার্চুয়ালি। রবিন, তিনি কখন নাগাদ বক্তব্য দিবেন আর এখানকার পরিবেশ আপনি কেমন দেখছেন? কেন্দ্রীয় নেতারা যারা বক্তব্য রেখেছেন তারা আসলে কি বলেছেন জানাবেন আমাদের। সমাবেশ চলছে যেখানে এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতারা, অর্থাৎ ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক যারা ছিলেন তারা এখন বক্তব্য দিচ্ছেন। অন্যদিকে পুরো এলাকায় আসলে ছাত্রদলের নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ স্পষ্ট। একদিকে মৎস্য ভবন থেকে কাঁচাবন, অন্যদিকে টিএসসি, শাহবাগ অভিমুখে এই নেতাকর্মীদের অবস্থান। বিপুল সংখ্যক নেতাকর্মী যারা রাজধানীর নানা এলাকা থেকে যেমন এসেছে, দেশের নানা প্রান্ত থেকে এসেছে, যাদের মূল লক্ষ্য আজকে জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত এই ছাত্র সমাবেশ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন। এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান। এর আগে যুগ্ম মহাসচিব
খায়রুল কবির খোকন, হাবিবুল নবী খান সোহেল এবং শহীদুদ্দিন চৌধুরী আইনি বক্তব্য দিয়েছেন। এই সব বক্তব্যের মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের ভূমিকা এবং বিগত দিনের আন্দোলন সংগ্রামগুলোতে ছাত্রদলের ত্যাগ, সেই সব কিছু তারা তুলে ধরেছেন। বলেছেন সংস্কার প্রত্যাশিত, সংস্কার অনিবার্য এবং ধারাবাহিক প্রক্রিয়া, এবং সেই সঙ্গে ছাত্রদলের নেতাকর্মীরাই এই অভ্যুত্থান সহ বিগত দিনের আন্দোলন সংগ্রামে যেভাবে নিপীড়ন, নির্যাতন, হত্যার শিকার হয়েছেন, সেক্ষেত্রে ছাত্রদল কিংবা বিএনপি অবশ্যই গণহত্যার বিচারের বিষয়ে অনড় থাকবে, কিন্তু সেই সঙ্গে ছাত্রদের রাজনৈতিক অধিকার এবং সাধারণ জনগণের রাজনৈতিক অধিকার হিসেবে সেই ভোটাধিকার প্রয়োগের সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি উঠছে এই ছাত্র সমাবেশ থেকে। অভ্যুত্থানকে সামনে রেখে তারা বলছেন যে অভ্যুত্থানে কৃতিত্ব ছিনতাইয়ের এক ধরনের চেষ্টা চলছে, অথচ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে ছাত্রদল সহ বাদবাকি ছাত্র সংগঠন এবং সাধারণ ছাত্র জনতা বিগত দিনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে রাজপথে ছিল, এবং ছাত্রদলের অংশগ্রহণ ও আত্মত্যাগের কথা বারবার উঠে আসছে এই ছাত্র সমাবেশ থেকেও। দেশের নানা প্রান্ত থেকে আসা এই ছাত্র প্রতিনিধিরাই বিগত আন্দোলনের রাজপথে সক্রিয়ভাবে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, এটুকু বলছেন ছাত্রদল এই সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা। তারা বলছেন এই ছাত্রদের ভবিষ্যৎ বিনির্মাণের লক্ষ্যে তাদের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক এবং জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে অবিলম্বে যেন নির্বাচনের ব্যবস্থা করা হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিবের বক্তব্য থেকে স্পষ্ট নির্দেশনা এবং সেই সঙ্গে আগামী দিনে রাষ্ট্র বিনির্মাণে ছাত্রদের সামনে রেখে বিএনপির কর্মপরিকল্পনা উঠে আসবে এমন প্রত্যাশাই করছেন ছাত্র সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীরা। আমরা সেখানকার অবস্থা দেখছিলাম, এবং আরেকটি বিষয় আপনি আমাদেরকে জানাবেন, যেহেতু প্রচুর মানুষের সমাগম এখানে হয়েছে, বেশ কিছুদিন পরে ছাত্রদলের এরকম একটি সমাবেশ আমরা দেখছি, এটাকে ঘিরে যারা এখানকার কর্মীরা আছেন তারা আসলে কতখানি উচ্ছ্বসিত, কিংবা তাদের চাওয়া পাওয়ার কথাগুলো যদি আপনি শুনে থাকেন একটু আমাদেরকে জানাবেন। খুব সম্ভবত আমার সহকর্মী শুনতে পাচ্ছে না, রবিন সেখানে আছে, প্রচুর মানুষের ভিড়ও আমরা দেখছি। আমরা পরবর্তীতে রবিনের মাধ্যমে দর্শক আপনাদের আপডেট জানিয়ে দেবার চেষ্টা করব। আমরা সরাসরি ছিলাম শাহবাগে। জুলাই গণ অভ্যুত্থানে বর্ষপূর্তি উপলক্ষে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ, আর এখানে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে জাতীয় নাগরিক পার্টি। আর আমাদের সহকর্মী আখলাকুস সাফা আছেন শহীদ মিনারে, তিনি আমাদেরকে জানাবেন সেখানকার কি পরিস্থিতি। সাফা, এনসিপির যে 24 দফা ইশতেহারের কথা আপনি এর আগের সংবাদগুলোতেও বলেছিলেন, তাতে কি কি থাকতে পারে, নতুন যারা দর্শক যুক্ত হয়েছেন তাদের জন্য একটু বিস্তারিত করে জানাবেন। 24 দফার যে নতুন বাংলাদেশের ইশতেহার এনসিপি দিতে যাচ্ছে, তাতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যে বিষয়টি, সেটি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যেটি সরকারিভাবে 5ই আগস্ট অর্থাৎ পরশুদিন বিকেল 5টার সময় ঘোষণা করা হবে। সেই ঘোষণাপত্রটির একটি সাংবিধানিক স্বীকৃতির কথা তারা বলছেন, অর্থাৎ এটিকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে, এবং সেই ঘোষণাপত্রে এই জুলাই গণ অভ্যুত্থানে যাদের নেতৃত্বে এই আন্দোলনটা হয়েছিল এবং এই আন্দোলনের সঙ্গে যারা যারা যুক্ত ছিল, এর সঙ্গে যতগুলো ত্যাগ জড়িয়ে আছে এবং এর সঙ্গে যত মানুষের রক্ত জড়িয়ে আছে, তাদের সবাইকে সেই জুলাই ঘোষণাপত্র অন্তর্ভুক্তির কথা বলা হয়েছে। আরও একটি বিষয় যেটি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে জুলাই সনদ, অর্থাৎ এই যে রাষ্ট্র সংস্কারের জন্য যে 6টি কমিশন করা হয়েছিল, এবং সেই 6টি কমিশনের পর ঐকমত্য কমিশন গঠন করা হয়েছিল, এবং সেই ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলো নতুন বাংলাদেশের যে রূপরেখা এবং সংস্কার কার্যক্রম, সেখানে যারা যে ঐকমত্যে আসছেন, সেই ঐকমত্যের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোর বাস্তবায়নের একটি রূপরেখাও তারা চান, এবং একই সঙ্গে সেটিরও একটি আইনি ভিত্তির কথা তারা বলছেন। এই দুটো কিন্তু মূলত সবচেয়ে সর্বপ্রথম যে বিষয় সেটি। এর বাইরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে নতজানু যে পররাষ্ট্র নীতি 1971 সালের পর থেকে বাংলাদেশ পালন করে এসেছে, সেই নতজানু পররাষ্ট্র নীতি থেকে বেরিয়ে ন্যায্যতার ভিত্তিতে যে পররাষ্ট্র নীতি, সেই পররাষ্ট্র নীতির কথা এই যে ইশতেহার, সেই ইশতেহারে আসতে পারে, এবং একই সঙ্গে শিক্ষা, স্বাস্থ্য এবং কৃষিখাত এবং বিভিন্ন যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকে মূল স্রোতে নিয়ে আসা, এই সবগুলো বিষয়কে তারা গুরুত্ব দিয়ে প্রকাশ করতে চান, এবং একই সঙ্গে আর্থিক খাতের যে দুর্নীতি হয়েছে বিগত সময়ে, সেই সব দুর্নীতির যে বন্দোবস্তগুলো ছিল সেগুলোকে ভেঙে দিয়ে আমরা সেখানে দেখছিলাম, এবং আপনি যেমনটি বলছিলেন শহীদ মিনারে আমাদের সহকর্মী আখলাকুস সাফা দেখাচ্ছিল সেখানকার যে চিত্র, ইতিমধ্যেই অনেকেই আসতে শুরু করেছে। দর্শক আপনারা সরাসরি দেখছিলেন, এবং কিছুক্ষণের মধ্যেই তারা তাদের যে নতুন বাংলাদেশ বিনির্মাণের ইশতেহার সেটি ঘোষণা করবে।
বিগত নির্বাচনগুলোতে ভোট ডাকাতির সাথে জড়িত ইসি কর্মকর্তারা এখনও কমিশনে বহাল থাকায় সুষ্ঠু নির্বাচন আয়োজনে শঙ্কা জানিয়েছে এনসিপি। ইসিকে সংশোধন হতে সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে নির্বাচন ভবনে নিবন্ধন আবেদনের শেষ দিনে দলটি প্রয়োজনীয় নথিপত্র জমা দেয়। পরে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে এনসিপি প্রতিনিধি দল নিবন্ধনে প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়া হয়েছে বলে এনসিপি নেতারা জানিয়েছেন। দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি আশা প্রকাশ করেন নির্বাচন কমিশন নিরপেক্ষভাবেই ভোট আয়োজন করবে। সিএসির সাথে বৈঠকে প্রবাসী ভোট, নির্বাচনে এআই প্রযুক্তি ব্যবহারের সচেতনতা সহ বেশ কিছু বিষয় আলোচনা হয়েছে বলেও জানান তারা। মানুষ হলে ভোট দিতে পারে নাই, আর আমরা ভবিষ্যৎ যে বাংলাদেশকে যাচ্ছি তাদেরকে আমরা কারেকশনের সুযোগ দিচ্ছি। এটা আমরা অতীত বিভিন্ন জায়গায় যখন আন্দোলন করেছিলাম তখন আমরা সুযোগ দিয়েছিলাম যে আপনারা কারেকশন হন, আপনারা গুলি করবেন না। ইলেকশন কমিশন যদি সামরিক উর্দিপড়ে, দলীয় উর্দিপড়ে তার মেরুদণ্ড বিকিয়ে দিতে চায় এবং ভোট না দিতে চায়, তাহলে আমরা ফাইনালি হয়তো এই সিদ্ধান্তে যেতে আমরা বাধ্য হব। কিন্তু আমরা তাদেরকে এখনও সুযোগ দিচ্ছি, তাদের সে শুভোদয় হোক এবং গণতান্ত্রিক প্রক্রিয়া আসুক, ভোট নেওয়ার প্রসেস তারা শুরু করে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার জন্য তারা সচেষ্ট হোক। শুরু হলো জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার। এদিন সাক্ষ্য দিয়েছেন জুলাই অভ্যুত্থানে আহত খোকন চন্দ্র বর্মন। এর আগে সূচনা বক্তব্যে অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর বলেছেন, শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। সর্বোচ্চ শাস্তির আবেদন জানান তারা। মাথায় নেই হেলমেট, শরীরে নেই বুলেট প্রুফ জ্যাকেট। আসামি থেকে রাজসাক্ষী হওয়ার পর প্রথমবারের মতো এভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে যে এতগুলো মানুষের মৃত্যুর মধ্য দিয়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি। এদিন শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে সূচনা বক্তব্য দেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। বলেন, বিশ্বের স্বৈরাচারদের সমিতি করা হলে শেখ হাসিনা হতেন সেই সমিতির সভাপতি। পৃথিবীর ইতিহাসে এরকম স্বৈরাচারের জন্ম হয়নি। আমরা মনে করি যদি স্বৈরাচারদের কোনো সমিতি করা হয় তাহলে আজকে যে স্বৈরাচারের বিচারের মুখোমুখি এই রাষ্ট্র করেছে, যে খুনের বিচারের মুখোমুখি করেছে, সেই সমিতির সভাপতি হতে পারে। ট্রাইব্যুনালে তিনি বলেন, বিগত 15 বছরের গুম, খুন ও জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার এমনভাবে করতে হবে যেন মানব সভ্যতার ইতিহাসে নজির হয়ে থাকে। আইনি কাঠামোর মধ্যে শেখ হাসিনা সহ আসামিদের সর্বোচ্চ সাজা চান অ্যাটর্নি জেনারেল। বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মের বসবাস করে দেওয়ার জন্য এমন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দরকার যে সমাজে খুনের রাজনীতি বন্ধ হবে। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর বলেন, শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে অকাট্য প্রমাণ রয়েছে, পার পাওয়ার কোনো সুযোগ নেই। বিচার চলাকালে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। আমাদের গুরু দায়িত্ব হলো এই অপরাধের জবাবদিহিতা নিশ্চিত করা এবং আগামী প্রজন্মের জন্য ন্যায় ভিত্তিক এক নিরাপদ ভবিষ্যৎ রচনা করা। এই বিচার অতীতের হিসেব মেটানো নয়, বিচার বিভাগের উপর জনগণের আস্থা পুনরুদ্ধারের একটি প্রক্রিয়া বলে উল্লেখ করেন তাজুল ইসলাম। এই মামলাটি শুধুমাত্র নির্দিষ্ট অভিযোগের নিষ্পত্তির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবিক মর্যাদার সেই মূল্যবোধকে প্রতিষ্ঠার জন্য গুরুত্বপূর্ণ, যা জাতীয় ও আন্তর্জাতিক আইনের কেন্দ্রবিন্দু। সূচনা বক্তব্য শেষে শুরু হয় সাক্ষ্য গ্রহণ। শেখ হাসিনার মামলায় প্রথম সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন গুলিতে মুখ ঝাঁঝরা হওয়া খোকন চন্দ্র বর্মন। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। শাহবাগে ছাত্রদলের ছাত্র সমাবেশ চলছে। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং শাহবাগে আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিনও আছেন। রবিন, এর আগের ঘন্টার সংবাদে আমরা যেমনটি শুনছিলাম, আপনি বলছিলেন যে সেখানে যারা সাবেক আছেন কেন্দ্রীয় নেতারা, ছাত্রদলের নেতারা অনেকেই যুক্ত হয়েছেন, অনেকেই বক্তব্য দিচ্ছেন। তারা তাদের বক্তব্যে কি বলছেন একটু আমাদেরকে বিস্তারিত করে জানাবেন। যার বক্তব্য শোনার জন্য লক্ষ লক্ষ তরুণ ছাত্র ছাত্রী
বাংলাদেশে ইতিহাস গড়ার জন্য এসেছে। আমি ধন্যবাদ জানিয়ে প্রধান অতিথি যারা বিগত সময়ে ছাত্রদলের নেতৃত্বে ছিলেন। দর্শক, আমরা শুনতে পাচ্ছি শামসুজ্জামান দুদু সেখানে কথা বলছেন, আমরা একটু সেটি শুনবার চেষ্টা করছি। তারাই বক্তব্য দিয়েছেন, বিশেষ করে বিএনপির যুগ্ম মহাসচিব পদমর্যাদায় শহীদুদ্দিন চৌধুরী আইনি, হাবিব নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আমানুল্লাহ আমান, বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন এবং এখন এই মুহূর্তে বক্তব্য দিচ্ছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। এর পরপরই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন, তারপর ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সবশেষ আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মূলত জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিকে সামনে রেখেই এই সমাবেশ, ছাত্র সমাবেশের আয়োজন করেছে বিএনপির অন্যতম অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল। বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ, বারবার বলছি সেই বিপুল সংখ্যক নেতাকর্মী, অর্থাৎ একদিকে টিএসসি, অন্যদিকে মৎস্য ভবন, অন্যদিকে কাঁটাবন, এই বিশাল বিস্তৃত এলাকা জুড়ে এই ছাত্র সমাবেশে যোগ দেওয়া নেতাকর্মীদের অবস্থান, যারা ঢাকায়, যেমন ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা যেমনটি রয়েছেন, বিভিন্ন এলাকার ওয়ার্ডের থানার নেতাকর্মীরা যেমনটি রয়েছেন, ঠিক তেমনি রয়েছে ঢাকার বাইরে থেকে আসা এই ছাত্র জমায়েতে অংশ নেয়া ছাত্রদলের নেতাকর্মীরা। এবং এই ছাত্র সমাবেশ থেকে বারবার যেটি বলা হচ্ছে, দেশের যে কোনো ক্রান্তিকাল কিংবা সংকটে এই ছাত্রদল অগ্রণী ভূমিকা রেখেছে। যেমন আমানুল্লাহ আমান, যিনি বক্তব্য দিচ্ছিলেন, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, তিনি যেমন 90-এর আন্দোলনের অন্যতম অগ্রনায়ক ছিলেন, সেই 90-এর গণ অভ্যুত্থানে ছাত্রদল যেমনটি সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, 24-এর জুলাইয়ের গণ অভ্যুত্থানেও সেই ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে বলে উল্লেখ করছেন নেতাকর্মীরা। তারা বলছেন, জুলাই গণ অভ্যুত্থানের পূর্বে যে 16-17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন কিংবা পতিত সরকারের বিরুদ্ধে নিপীড়ন নির্যাতনের মধ্যেও যেভাবে রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা রেখেছিলেন এই জাতীয়তাবাদী ছাত্রদল, তারই এক ধরনের ফলাফল মিলেছে 24-এর গণ অভ্যুত্থানে। এবং বিগত সময়ে যেমন ছাত্রদলের প্রায় 4 শতাধিক নেতাকর্মী নিহত হয়েছিল, সবশেষ জুলাই গণ অভ্যুত্থানে ছাত্রদলেরই 142 জনের মতো তালিকাবদ্ধ নেতাকর্মী নিহত হয়েছে। সেই ত্যাগের কথা, সেই হতাহত পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই ছাত্র সমাবেশ থেকে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে নির্বাচিত সরকার কিংবা জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠার তাগিদ দিচ্ছে ছাত্রদলের নেতাকর্মীরা। তারা বলছে যে যতক্ষণ না পর্যন্ত গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচনের আয়োজন হবে, জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হবে, ততক্ষণ পর্যন্ত দেশের আপামর যে সংকট সৃষ্টি হয়েছে সেই সব সংকট মোকাবেলা করা কঠিন হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত সময়ের মধ্যে সেই নির্বাচন আয়োজনের দাবি তোলা হচ্ছে এই মঞ্চ থেকে, এই সমাবেশ থেকে, যেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়েছেন। সমাবেশ শুরুর আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তাই, এবং তাদের বক্তব্যের মধ্য দিয়ে এক ধরনের বার্তা পৌঁছবে সর্বস্তরে, সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন দেশের নানা প্রান্ত থেকে আসা ছাত্রদলের নেতাকর্মীরা। তারা যেমনটি বারবার উল্লেখ করছেন যে এই বিশাল গণজমায়েত কিংবা এই বিশাল ছাত্র সমাবেশ থেকে একটি স্পষ্ট হচ্ছে বিএনপির দাবির সঙ্গে কিংবা বিএনপির সঙ্গে রাজনৈতিক দলের অঙ্গ সংগঠন হিসেবে কী পরিমাণ ছাত্ররা আসলে সম্পৃক্ত, সংহতি জানিয়েছে এবং তাদের সেই সাংগঠনিক এবং ঐক্যবদ্ধ অবস্থান থেকে আরও একবার সরকারের কাছে সেই দাবিটুকু উত্থাপন করা হচ্ছে দ্রুত সময় নির্বাচনে। যেমনটি বলা হচ্ছে যে আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর, এই ছাত্ররাই নির্ধারণ করবে আগামীর বাংলাদেশের গতিপথ। সে কারণে ছাত্রদের প্রত্যাশিত সংস্কার যেটি, সেটি অনিবার্য এবং সেই সঙ্গে সেই সংস্কার ধারাবাহিক প্রক্রিয়াও বটে। কিন্তু সংস্কার কিংবা যেই ছাত্রদলের নেতাকর্মীরা নিহত হয়েছে তারা যে গণহত্যার বিচার দাবি করছে, সেই বিচারের নামে যেন জাতীয় নির্বাচন কোনোভাবে বিলম্বিত না হয় এবং প্রত্যাশিত ও প্রতিশ্রুত সময় অনুযায়ী, অর্থাৎ লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে আলোচনা হয়েছিল, সেখান থেকে যৌথ ঘোষণায় যে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির প্রথমার্ধে, সেই প্রতিশ্রুত সময়ে যেন নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণার দাবি তুলছেন এই ছাত্র সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক বাদেই মঞ্চে উঠবেন, তার বক্তব্যের আরও স্পষ্ট বার্তা আসবে। তবে এই কর্মসূচিটি যেটি আজকে অনুষ্ঠিত হচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিকে সামনে রেখে
পূর্ব নির্ধারিত বিএনপির 36 দিনের কর্মসূচির অংশ হিসেবে সেটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কেন্দ্রীয় শহীদ মিনারে, কিন্তু কেন্দ্রীয় শহীদ মিনারে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি পাওয়ার পরেও যখন এনসিপি অর্থাৎ নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি সেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করার ইচ্ছে পোষণ করেছে ছাত্রদল এবং বিএনপির নেতৃবৃন্দের কাছে, সেখানে সমাবেশের স্থানটি ছেড়ে দেওয়ার অনুরোধ বারংবার করেছে। তার পরিপ্রেক্ষিতে ছাত্রদল কেন্দ্রীয় শহীদ মিনার ছেড়ে এই শাহবাগে তাদের স্থান নির্ধারণ করে। এটিকেও রাজনৈতিক শিষ্টাচারে নতুন সংযোজন বলে উল্লেখ করছেন ছাত্রদল নেতৃবৃন্দ। বলছেন সৌহার্দ্য, সম্প্রীতি কিংবা কোনো প্রকার উস্কানির ফাঁদে পা না দিয়ে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে দেশের আগামীর পথ চলা যেন নির্বিঘ্ন হয়, সেই লক্ষ্যেই তারা তাদের স্থান পরিবর্তন করে শাহবাগে এই কর্মসূচি পালন করেছেন বা করছেন। এই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য দেশের নানা প্রান্ত থেকে আসা নেতাকর্মীদের মানুষ সেখানে এসে জমায়েত হয়েছে, আমরা ইতিমধ্যে দেখছিলাম। রবিন, আমরা পরবর্তীতে আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তের আপডেটটুকু জানিয়ে যাবার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা আরও একবার যেতে চাই শহীদ মিনারে, কারণ আপনারা নিশ্চয়ই অবগত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শহীদ মিনারে আয়োজন করা হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জনসমাবেশ। সহকর্মী আখলাকুস সাফা সেখানে আছেন। সাফা, এখন পর্যন্ত কেন্দ্রীয় নেতৃত্বের কারা কারা এসে পৌঁছেছে? যতদূর জানতে পেরেছি খুব সম্ভবত সার্জিস আখতার এবং সামান্তা শারমিন এসে পৌঁছেছেন। আপনি একটু আমাদেরকে বিস্তারিত জানাবেন। এনসিপির কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশই এর মধ্যে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের যে শহীদ বেদি আছে সেই শহীদ বেদিতে তারা কিন্তু সবাই অবস্থান করছেন। আনুষ্ঠানিকভাবে এই যে ইশতিহার ঘোষণা এটি শুরু হতে আরও আমরা ধারণা করছি যে ঘণ্টাখানেকের মতো লাগতে পারে, অর্থাৎ 5টা অথবা 5:15টার মতো বেজে যেতে পারে। এখনও পর্যন্ত বিভিন্ন মহানগরের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটের নেতাকর্মীরা তারা এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও ঢাকার বাইরে বিভিন্ন জেলা থেকে যারা এসেছিলেন সকালে অথবা দুপুরের মধ্যে তারা কিন্তু এর মধ্যে এই যে সমাবেশস্থল এখানে কিন্তু এসে তারা পৌঁছেছেন। যেটি দেখার মতো বিষয় সেটি হচ্ছে যে শহীদ পরিবারদের যে সদস্যরা সেই সদস্যরা কিন্তু এর মধ্যে এখানে তারা অবস্থান নিয়েছেন এবং তারাও কিন্তু সেই কথাগুলোই বলছেন যে 1 বছরে তাদের সন্তানের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এখনও পর্যন্ত তারা এই ছাত্রনেতাদের দিকে তাকিয়ে আছেন যে তারা এই আকাঙ্ক্ষাগুলো পূরণ করতে পারছেন কিনা এবং হচ্ছে তারা যা চান সেই বিষয়গুলো তারা সামনে আনতে পারছে কিনা। রাষ্ট্র পরিচালনায়, রাষ্ট্র সংস্কারে এবং নতুন বাংলাদেশ গঠনের যে বিষয়গুলো সামনে আসছে এখন সেই বিষয়গুলো নিয়েই কিন্তু আলোচনা। কৃষি, আপনি জানেন এই সেই শহীদ মিনার ঠিক 1 বছর আগে 3রা আগস্ট অর্থাৎ আন্দোলনের ভাষায় 34 জুলাই এখান থেকেই 1 দফার ঘোষণা দেওয়া হয়েছিল শেখ হাসিনা পতনের। এর একদিন পর অর্থাৎ 5 আগস্ট সেই সরকার এবং ওই রেজিমের যে পতন হয়, এই পতনের 1 বছর পেরিয়ে গেলেও যে ঘোষণাপত্র অর্থাৎ যে জুলাইতে যে গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের যে স্বীকৃতিটি সেই স্বীকৃতিটি পর্যন্ত এখনও হয়নি। সো যে 24 দফার কথা বলা হচ্ছে সেই জায়গায় জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া এবং জুলাই সনদ যেটি তৈরি হবে সেটির আইনগত ভিত্তি তৈরি করা এবং এই অন্তর্বর্তী সরকারের সময় এর যে বাস্তবায়ন শুরু করা এবং বাস্তবায়নের রূপরেখা দেওয়া এই বিষয়গুলো কিন্তু ঘোষণার মধ্য দিয়ে আজকে আসবে এই ইশতেহারে। নিশ্চয়ই যখন এটি ঘোষণা করা হবে আপনার মাধ্যমে আবারও জানাবো। ধন্যবাদ জানাচ্ছি সাফাকে। এই মুহূর্তে আমরা শাহবাগে যাচ্ছি, ছাত্র দলের সমাবেশে এই মুহূর্তে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা সরাসরি যাচ্ছি। আলোকিত করবে আমাদের সকলকে। এই সূর্য একটা নতুন দিগন্তের সূচনা করেছে, নতুন স্বপ্ন দেখাতে শুরু করেছে। প্রিয় ছাত্র ভাই ও বোনেরা, আমাদের সামনে একটা নতুন সুযোগ উপস্থিত হয়েছে আমাদের এই বাংলাদেশকে আবার নতুন করে তৈরি করা। আমাদের ছাত্র ভাইরা তারা অনেক রক্ত দিয়েছে, অনেক নির্যাতন সহ্য করেছে, বারবার কারাগারে গেছে। আমার মনে হয় আমার এমন একজন ছাত্র ভাই নেই যে যারা কারাগারে যায়নি, নির্যাতন সহ্য করে। আজকে যে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সমস্ত এলাকার ছাত্র ভাইরা এখানে সমাবেশ করেছে। এটা একটা অত্যন্ত আনন্দের দিন, আমরা একই সঙ্গে আমাদের কষ্টের দিন। কারণ 1 বছর আগে এই দিনটিতে এই সময়টাতে আমরা আমাদের ভাইদেরকে হারিয়েছিলাম। আমি গত পরশু কথা আগের দিন ঠিক মনে নেই, আশুলিয়াতে গিয়েছিলাম। সেখানে আমাদের এই ছাত্র ভাইদেরকে
পুড়িয়ে গুলি করে মেরে ফেলার পরে পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এক ক্লাস 2 এর ছেলে গুলি করে তার মাথার খুলি উড়িয়ে দিয়েছে। সে মাথার খুলিতে সে মারা যায়নি, পরে সার্জারি করে তার মাথার দিকে প্লাস্টিক দিয়ে লাগিয়ে দিয়েছে। এরকম অসংখ্য অসংখ্য ঘটনা আমাদের রংপুরের সাইড, চট্টগ্রামের ওয়াসিম থেকে শুরু করে শত শত হাজার ছাত্ররা প্রাণ দিয়েছে, একদিন নয়, দুদিন নয়, দীর্ঘদিন ধরে। শুধু 36 দিন নয়, তারও আগে 15 বছর ধরে আমাদের ছাত্র জনতা শ্রমিকেরা তারা প্রাণ দিয়েছে। এই যে প্রাণ দেওয়া, এই যে বিসর্জন দেওয়া, আত্মত্যাগ করা, লক্ষ্য তো একটাই, সেটা হচ্ছে আমরা একটা সুন্দর আবাস ভূমি চাই। আমাদের ছাত্ররা কি চায়? তারা পাশ করে চাকরি পাবে, তারা পাশ করে নিজেদের প্রতিষ্ঠিত করবে, বাবা মায়ের কষ্ট দুঃখ লাঘব করবে, এই জিনিসটাই চায়। তারা বাংলাদেশের নতুন নতুন কলকারখানা দেখতে চায়, তারা বাংলাদেশের নতুন কর্মসংস্থান সৃষ্টি করা দেখতে চায়, তারা এখানে ন্যায় বিচার দেখতে চায় এবং একই সঙ্গে তারা দেখতে চায় যেখানে ভালো মানুষেরা দেশ শাসন করুক, একটা সুশাসন করে। প্রিয় বন্ধুরা, তোমাদেরকে বন্ধু বলছি এই জন্যে যে আজকে আমাদের বয়স অনেক হয়েছে, তারপরেও তোমাদেরকে বন্ধু বলো এই জন্য তোমাদের সঙ্গেই আমরা সব সময় কাজ করেছি, কাজ করব। তোমাদেরকে বন্ধু বলতে আমরা গর্ববোধ করি। আজকে বাংলাদেশের একটা 1 বছর যেটা আমি বললাম যে একটা নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। অনেক সমস্যা আছে আমাদের, আপনারা জানেন খুব ভালো করে, সবাই জানেন আপনারা যে আমরা বাংলাদেশের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে ভিশন ফর বাংলাদেশ 2030 দিয়েছিলেন। অর্থাৎ সেখানে তিনি বলেছিলেন যে এই রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করা দরকার। ঠিক একইভাবে আমরা যারা আন্দোলন করছি হাসিনার বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তখন আমরা মনে করেছি এবং আমাদের নেতা তারেক রহমান মনে করেছেন যে এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এই জন্য কি করেছেন, সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছেন, কথা বলে 31 দফা কর্মসূচি দিয়েছেন। সেই কর্মসূচির মধ্যে বাংলাদেশকে নতুন করে সাজানোর স্বপ্ন দিয়েছে। সেই স্বপ্ন ছিল যে আমার কৃষকদের কৃষি পণ্যের ন্যায্য মূল্য পাবে, ধান চালের ন্যায্য মূল্য পাবে, শ্রমিকদের মজুরি পাবে, ছাত্ররা পড়ার সুযোগ পাবে, স্বাস্থ্য সেবা পাবে এবং পড়াশোনা শেষ করে কাজ করার সুযোগ পাবে, কর্মসংস্থান। বন্ধুগণ, আজকে সেই স্বপ্ন আমাদের তারেক রহমান সাহেব আমাদের দেখাচ্ছে। তিনি ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, অন্যান্য অনেকগুলো নতুন চিন্তা ভাবনা তিনি সামনে নিয়েছেন। তিনি হয়তো কিছুটা আপনাদের সামনে তুলে ধরবেন। আমি শুধু এইটুকু বলতে চাই, প্রিয় বন্ধুরা, আজকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করবার। আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট হাসিনা আশ্রয় নিয়েছে, তার রূপ বলেনি। সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আজকের এই সমাবেশ থেকে আমাদেরকে শপথ দিতে হবে যে আমরা কোনোদিনই আমরা এই ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। শপথ দিতে হবে যে আমরা কারো কাছে কোনো মাথা নত করব না। আমরা আমাদের দেশকে আমরা নিজেরাই স্বয়ং সম্পূর্ণ হয়ে গড়ে তুলব। এটা নেতৃত্ব দিচ্ছেন আমাদের তারেক রহমান সাহেব। সেই পথই তিনি দেখাচ্ছেন, যে জন্য তিনি কি স্লোগান দিয়েছেন, যে সবার আগে কি স্লোগান দিয়েছেন তিনি, সবার আগে বাংলাদেশ, তাই না? ওই বাংলাদেশের শান্তিকে নিয়ে যাবে। এই দায়িত্বটা কার?
শাহবাগে ছাত্রদলের যে সমাবেশ সেখানে বক্তব্য রাখছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সরাসরি আপনারা দেখছিলেন। নৌবাহিনী ও বিমান বাহিনী নির্বাচনী পর্ষদ 2025-এর উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে নৌবাহিনী সদর দপ্তরে 2 নির্বাচনী পর্ষদের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। আর এই অনুষ্ঠানের মাধ্যমে নৌবাহিনীর ক্যাপ্টেন হতে কমডোর, কমান্ডার হতে ক্যাপ্টেন এবং লেফটেন্যান্ট কমান্ডার হতে কমান্ডার এবং বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন হতে এয়ার কমডোর, উইং কমান্ডার হতে গ্রুপ ক্যাপ্টেন, স্কোয়াড্রন লিডার হতে উইং কমান্ডার পদবিতে কর্মকর্তাদের পদোন্নতির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আর সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সামরিক কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত এই পর্ষদ সরকারের অনুমোদন সাপেক্ষে নৌবাহিনী, বিমান বাহিনীর ভবিষ্যৎ জ্যেষ্ঠ নেতৃত্বের জন্য যোগ্য ও দক্ষ কর্মকর্তা নির্বাচন করবেন। অনুষ্ঠানের শুরুতেই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় ভয়াবহ ট্র্যাজেডির পর 3য় দফার ছুটি শেষে সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে আজ কোনো পাঠদান কার্যক্রম হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটাতে কাউন্সেলিং করা হচ্ছে। বিমান বাহিনীর পক্ষ থেকেও বসানো হয়েছে মেডিকেল ক্যাম্প, আর যেখানে দেওয়া হয় শারীরিক মানসিক পরামর্শ। ধীরে ধীরে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালু করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। শনিবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত আরোগ্য লাভের আশায় বিশেষ দোয়া ও প্রার্থনা হয়। 21 জুলাই মাইলস্টোন স্কুল ক্যাম্পাসে বিধ্বস্ত হয় একটি প্রশিক্ষণ বিমান। আর এই দুর্ঘটনায় সব মিলিয়ে এখন পর্যন্ত 34 জনের প্রাণহানির তথ্য জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্ন ইনস্টিটিউট সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আরও 41 জন। প্রায় 4 কোটি টাকা হাতিয়ে নিয়ে বিদেশ পাড়ি জমিয়েছেন অনলাইন ট্রাভেল এজেন্সি ফ্লাইট এক্সপার্টের ব্যবস্থাপনা পরিচালক সালমান বিন রশিদ শাহ সায়েম। ধারণা করা হচ্ছে বিমানের টিকিট বিক্রির টাকা নিয়ে তিনি কানাডায় পাড়ি জমিয়েছেন। গ্রাহকের কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় সংস্থাটির 3 কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতেই বিপুল সরকার নামের এক গ্রাহক কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির এমডি সহ 5 জনের নাম উল্লেখ করে মতিঝিল থানায় মামলা করেন। পুলিশ জানায় মামলার পরপরই এই প্রতিষ্ঠানটির 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ এবং গ্রেফতার 3 জন হলেন এজেন্সির হেড অফ ফিন্যান্স সাকিব হোসেন, চিফ কমার্শিয়াল অফিসার সাইদ আহমেদ, চিফ অপারেটিং অফিসার AKM সাদাত হোসেন। শনিবার থেকে ফ্লাইট এক্সপার্টের মতিঝিলের অফিস এবং তাদের ওয়েবসাইট বন্ধ রয়েছে। রাতে ওয়েবসাইটটি বন্ধ দেখে গ্রাহকরা মতিঝিলের কার্যালয়ে ভিড় করেন। আর অনেক গ্রাহক তাদের বুকিং ও ভবিষ্যৎ ভ্রমণ পরিকল্পনা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। যে অনেক লোকের অর্থ এখানে ছিল, তারা বিভিন্ন যে এয়ারলাইনের টিকিট এবং হোটেল বুকিং করতো। এই 17টি প্রতিষ্ঠানের প্রায় 4 কোটি টাকা তারা আত্মসাৎ করেছে মর্মে পরবর্তীতে একজন ভুক্তভোগী তাদের বিরুদ্ধে মামলা করে এবং এই সংক্রান্তে অলরেডি 3 জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা এই মুহূর্তে শহীদ মিনারে যেতে চাই। সেখানে এনসিপির যে জনসমাবেশ সেটি চলছে। আমাদের সহকর্মী লামিয়া তিথি এই বিষয়ে খোঁজ খবর রাখছেন, তিনি অপেক্ষা করছেন আমাদের জন্য। তিথি, এখন পর্যন্ত কারা কারা এসে পৌঁছেছে এবং যেই 24 দফা ইশতেহার ঘোষণা করা হবে সেটি কখন নাগাদ শুরু হতে পারে? বেলা 4টার দিকে যেহেতু শুরু হওয়ার কথা ছিল, ঠিক 4টা বাজেই কিন্তু দেখা যাচ্ছে যে কেন্দ্রীয় যে নেতারা নাহিদ ইসলাম ব্যতীত সার্জিস আলম বলেন কিংবা আক্তার হোসেন দলের সদস্য সচিব এবং সামান্তা শারমিন যারা মূল ফ্রন্টে ছিলেন আন্দোলনের সময়, তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। একই সাথে যদি বলি যে এই যে জুলাই আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্যরাও কিন্তু এসেছেন এবং তাদের সাথে কিছুক্ষণ আগে কিন্তু আমাদের কথা হয়েছিল যে তারা এই অনুষ্ঠান থেকে তারা কি চান কিংবা এই যে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় রয়েছে, এখানে থেকে যে 24 দফা আসার কথা রয়েছে সেখানে তারা কি চান, তাদের মোটামুটি সবারই একই ভাষ্য। তারা বলেছেন গত বছর যেহেতু তাদের পরিবারের একজন সদস্য, 2 জন সদস্য কারো হারিয়েছে, তো তাদের যেই শহীদদের বিচার, শহীদদের হত্যার বিচার চান। একই সাথে কিন্তু যারা আহত রয়েছেন তারাও কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারাও বলছেন যে
তাদের উপর যারা হামলা করেছিল সে সময় সকলেরই বিচার কামনা করেন। এছাড়া কিন্তু নতুন বাংলাদেশের ইশতেহার কিন্তু ঘোষণা করার জন্য কিন্তু ইতিমধ্যে যদি বলি যে বিভিন্ন ঢাকা উত্তর এবং দক্ষিণ মহানগর থেকেই কিন্তু কেন্দ্রীয় নেতারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। যদি শহীদ মিনারের এই চারিপাশটা আমি দেখাতে চাই তাহলে হচ্ছে কানায় কানায় দেখা যাচ্ছে যে শহীদ মিনার এখন পূর্ণ হয়ে গেছে লোকে, কিন্তু সকলেরই প্রত্যাশা এখন আসবেন নাহিদ ইসলাম কখন আসবেন। তো নাহিদ ইসলাম আমরা যতটা জানতে পেরেছি 5:30 নাগাদ নাহিদ ইসলাম এই শহীদ মিনারে আসতে পারেন এবং এসে সেখান থেকে সেই এক দফার ঘোষক যিনি কিনা নাহিদ ইসলাম সেই কিন্তু আজকের যেই 24 দফার ইশতেহার রয়েছে সেটি কিন্তু তারা বলবেন। এছাড়াও কিন্তু এই যে শহীদ মিনারের মূল বেদি রয়েছে যে মঞ্চ প্রস্তুত করা হয়েছে এই মঞ্চের যদি শুরুতেই দেখাই এখানে কিন্তু শহীদ এবং আহত পরিবারের যেই সদস্যরা রয়েছেন তারা কিন্তু আছেন। এখানে কিন্তু মূল ফ্রন্টের যারা রয়েছে যেমন ডাক্তার তাসনিম জারা থেকে শুরু করে 9 দফার ঘোষক আব্দুল কাদের, সার্জিস আলম, আরিফুল ইসলাম আদিব, সামান্তা শারমিন এরা কিন্তু সকলে উপস্থিত রয়েছে। এছাড়াও যদি বলি যে এই যে 24 দফার মধ্যে কিন্তু যে পয়েন্টগুলো থাকতে পারে বলে আমরা এখনো জানতে পেরেছি সেটি হচ্ছে পররাষ্ট্রনীতি, খাদ্য, শিক্ষা, এছাড়া কিন্তু অর্থনীতির পলিসি এবং বাংলাদেশকে কিভাবে দুর্নীতি মুক্ত রাখা যায় সেই সকল বিষয়েও কিন্তু তুলে ধরার কথা তারা চিন্তা করেছেন। এছাড়া কিন্তু প্রতিবার দেখা যায় যে প্রবাসীদের যেই একটা আক্ষেপ থাকে তাদের ভোটাধিকার এবং তারা কোনোভাবেই সেই জিনিসটা প্রয়োগ করতে পারে না সেটির ক্ষেত্রেও কিন্তু তারা পরিকল্পনা থাকবে এবং প্রবাসীদের নিয়েও কিন্তু দলটির যে পরিকল্পনা কিছু রয়েছে। এছাড়াও কিন্তু নগরায়ণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সব কিছুই কিন্তু এই যেই ইশতেহার থাকবে 24 দফার এই ইশতেহারের মধ্যে তুলে ধরা হবে। এছাড়াও যদি বলি যে 5:30 নাগাদ কিন্তু যেই জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক রয়েছে নাহিদ ইসলাম তিনি কিন্তু আসবেন এবং জনগণের সামনে নতুন বাংলাদেশ গঠনের যে 24 দফা ইশতেহার রয়েছে সেটি কিন্তু ঘোষণা করবেন। বেশ বিস্তারিত তথ্য আপনি জানাচ্ছিলেন, ধন্যবাদ তিথি। রাজনৈতিক দলের কাছে পাঠানো জুলাই সনদের খসড়ায় কিছু বাক্যগত ত্রুটি ছাড়া সম্মতি জানিয়েছে বিএনপি। এমনটা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবনার বাইরে গিয়ে কিছু দলের নতুন সুপারিশ প্রমাণ করে তারা ভোট পিছিয়ে দিতে চায়। জাতীয় প্রেস ক্লাবে লেবার পার্টি জুলাই অভ্যুত্থানের সমাবেশে নজরুল ইসলাম খান আরও বলেছেন, একটি গোষ্ঠী বিএনপিকে সংস্কার বিরোধী হিসেবে আখ্যায়িত করার ষড়যন্ত্রে নেমেছে, অথচ সংস্কার প্রস্তাব এগিয়ে নিতে সবচেয়ে বেশি কাজ করেছে বিএনপি। অভিযোগ করেন কোন দলকে সংগঠিত করতে এবং জোট গঠনের সময় দিতেই নির্বাচন বিলম্ব করার চেষ্টা চলছে। অনুষ্ঠানে স্থায়ী কমিটির আরেক সদস্য সেলিমা রহমান বলেছেন, সংসদ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ফেরত দেওয়ার পর অন্যান্য প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হবে। ফেব্রুয়ারিতে আমাদের নির্বাচন, সেই নির্বাচন দিয়ে জনগণের যে অধিকার, জনগণের যে ভোটের ক্ষমতা, অন্তত জনগণের যে মৌলিক অধিকার, মূল অধিকার যেটা ভোটের ক্ষমতা, সেই অধিকারটা তাকে ফেরত দেওয়া হোক। জুলাই সনদের যে ড্রাফট আমাদের কাছে পাঠানো হয়েছে, আমরা কিছু ভাষাগত ত্রুটি যেটা আরও সঠিক শব্দ হতে পারে সেগুলো এছাড়া আর কোনো পরিবর্তন প্রস্তাব আমরা করি নাই, আমরা একমত হয়েছি। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আগামীকাল জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হবে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক অনুষ্ঠান। গণ অভ্যুত্থানে প্রাণ হারানো যুবদলের 78 শহীদ পরিবারকে এই অনুষ্ঠান থেকে সম্মাননা দেওয়া হবে উপহার ও আর্থিক অনুদান। সম্মাননা স্মারক দেওয়া হবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন প্রাঙ্গণে এই অনুষ্ঠান হবে বলে সংবাদ সম্মেলনে জানান যুবদলের সভাপতি মোনায়েম মুন্না। বলেন, আগামীকালের অনুষ্ঠানে কোনো সাংগঠনিক শক্তি প্রদর্শনের নয়, বরং জুলাই শহীদদের সম্মান জানাতেই এই আয়োজন। এছাড়া 24-এর গণ অভ্যুত্থানকে গতিশীল ও ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রাখা যুবদলের 12 জন প্রবাসী নেতাকে সম্মাননা দেওয়া হবে। পাশাপাশি যুবদলের 6 নেতাকে দেওয়া হবে মরণোত্তর সম্মাননা স্মারক। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকেও সম্মাননা দেওয়া হবে। উপস্থিতির হার আমাদের অনেক হবে, সেক্ষেত্রে হয়তো এই সামনে রাস্তা ভরে সামনে রাস্তায় যেতে পারে। আমরা জুলাই আগস্টের শহীদ যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে এবং যারা আহত পঙ্গু হয়েছেন তাদেরকে সম্মান জানিয়ে কিন্তু আমরা এই অনুষ্ঠানটি করছি। আমরা আবারও যাচ্ছি শাহবাগে।
সেখানে ছাত্রদলের যেই সমাবেশ সেটি এখনো চলছে। আমরা সরাসরি সেখানে যাচ্ছি, একটু দেখে আসতে চাই এই মুহূর্তে কে বক্তব্য রাখছেন। দর্শক, আপনারা যেমনটি এখন পর্যন্ত অবগত যে শাহবাগে ছাত্রদলের সমাবেশে এখন পর্যন্ত কেন্দ্রীয় দলের অনেক নেতৃত্বই যারা দিচ্ছেন তারা এখন পর্যন্ত অনেকেই বক্তব্য রাখছেন এবং সেখানে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে আমরা দেখছিলাম বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও বক্তব্য রাখছিলেন এবং বারবার তিনি ছাত্রদের প্রতি যেই নির্দেশনা, আগামী দেশ গঠনে কি কি ভূমিকা রাখতে পারে ছাত্ররা, সেই নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। বারবার বলছিলেন ছাত্ররা তরুণ প্রজন্ম এবং সেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন রাকিবুল ইসলাম। রাকিব, আমরা একটু দেখে আসতে চাই তিনি কি বলছেন। ছাত্র সমাজের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত করা, তালিকা প্রকাশ করা এবং বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নামকা ওয়াস্তে একটি সামান্য তালিকা প্রকাশ করে 1 বছর অতিবাহিত করেছে তারা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট বারবার নিবেদন জানিয়েছি, বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের বিচারের দাবিতে ছাত্রদল মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সংসদে বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের, যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুনিয়াসের পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকে পালন করেছে বারবার। কিন্তু এই বিশ্ববিদ্যালয়ে যে সকল শিক্ষকবৃন্দ রয়েছে, যারা দায়িত্বে রয়েছে, তারা এই ছাত্রলীগের সন্ত্রাসীদের বিচার করার জন্য সামান্যতম আগ্রহ বোধ করেনি। শুধু তাই নয়, যে সকল নীল দলের, যে সকল আওয়ামী দূষর শিক্ষক রয়েছে, যারা 3 আগস্ট পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয় খুনিয়াসের পক্ষে মিছিল করেছে, তাদের বিরুদ্ধেও আজকের দিন পর্যন্ত সমাজের আওতায় নিয়ে আসার জন্য সকল বিশ্ববিদ্যালয় এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে যারা দায়িত্ব রয়েছে তাদেরকে অনুরোধ জানাচ্ছি এবং নির্দলীয় সরকারের যারা দায়িত্ব রয়েছে তাদেরকে বিচার প্রক্রিয়া সুস্পষ্ট করার জন্য আমরা ছাত্রদলের পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি। ক্যাম্পাসগুলোতে স্থিতিশীলতা রক্ষা এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের এই চেতনাকে বুকে ধারণ করে আমরা ক্যাম্পাসগুলোতে শত উস্কানি, শত ষড়যন্ত্র, শত মততন্ত্রকে আমরা মোকাবেলা করে চলেছি। আমরা মিডিয়ার অব্যাহত প্রপাগান্ডা এবং একটি নির্দিষ্ট গুপ্ত গোষ্ঠীর অব্যাহত প্রপাগান্ডাকে মোকাবেলা করেই আমরা পথ চলছি। 1টি বছর আমরা পাড়ি দিয়েছি। এই 1টি বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদল দ্বারা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়নি। শুধুমাত্র তাই নয়, ছাত্রদল জিত বাণিজ্য সহ গেস্ট রুম কালচার সহ ছাত্রলীগের সকল কালচারকে বিলুপ্ত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল। প্রিয় উপস্থিতি, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বিরোধী ঐক্য আজকে বিনষ্ট হয়েছে, তার জন্য কারা দায়ী রয়েছে আমি ছাত্র সমাজের প্রতি সেই দিকটি খেয়াল রাখার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি,